কুষ্টিয়ায় এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, মৌলবাদকে মদত দিচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়, বললেন রাষ্ট্রপতি। মামলা জট কমাতে উদ্যোগী হওয়ার আহ্বান। ৩ বছরে ধর্ষণের শিকার ৮৩৪ ছেলে শিশু, বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র। করোনায় আটকে পড়া অধিকাংশ প্রবাসী কর্মী ফিরে গেছেন, ৫ মাসের রেকর্ড রেমিটেন্স। টি-20 ফাইনালে চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট খুলনার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ত্রিদেশীয় সড়কে বাংলাদেশের অন্তর্ভুক্তি ইতিবাচক, আশ্বাস নয় উদ্যোগ নিতে হবে ভারতকে, বলছেন বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙল দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। এখনো মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তু ভিটায় স্থাপিত হয় কয়া মহাবিদ্যালয়। ২০১৬ সালে স্থাপন করা হয় এই বিপ্লবীর আবক্ষ ভাস্কর্য। বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুষ্টিয়ার মানুষ। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে। মৌলবাদী গোষ্ঠী যারা এই ধরনের কাজে জড়িত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ধরতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি চেয়ারম্যান হিসাবে আমার সভাপতি এবং কলেজের প্রিন্সিপালকে অবগত করেছি যে বিষয়টি সংরক্ষণের জন্য তিনি এখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাস্কর্যের নিরাপত্তায় উদ্যোগ নেওয়া যায়নি। ওই সাইড ঘুরে আইসি, আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি। দাঁড়ানোর ২০ মিনিট পরে 2টা গাড়ি আসলো, মোটরসাইকেল, 2টা মোটরসাইকেল গেল মনে হইলি। তারপরে একটা শব্দ হইলি, 3টা শব্দ হইলি। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এখানে আলাদা কোনো ফান্ড নেই যে ফান্ড দিয়ে আমাকে কিনতে হবে। আমাকে এটা কমিটি মিটিং করতে হবে, মিটিং করে বাজেট করে তৈরি করে সেটা আমাকে বলতে হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে বলে আশ্বাস পুলিশের। স্বাধীনতা বিরোধীরা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় খুব শীঘ্রই আনবো বলে আমরা বিশ্বাস করি। গত 5 ডিসেম্বর শহরের 5 রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টা বিএনপির জন্য বুমেরাং হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন তিনি। পরে আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিজয়ের ৪৯ বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা খুশি হতে পারছে না তাদেরই একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ভাস্কর্য ভাঙাসহ নানা অপকর্ম করছে। যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের সাড়া নেই বলেই দলটি প্রতিশোধের নীল নকশা করছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু শ্বাসরুদ্ধকর নয়,
দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। 2022 সালে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি, স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। নব নব দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রায়ের কপির জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ধারণকৃত ভাষণে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। আর দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 1972 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। 2017 সালের 25 অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর 18 ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয়। শুক্রবার চতুর্থবারের মতো সীমিত পরিসরে উদযাপিত হল সুপ্রিম কোর্ট দিবস। নিষ্পত্তি করেছে এই সর্বোচ্চ আদালত। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ধারণকৃত ভাষণ প্রচার করা হয়। ভাষণে রাষ্ট্রপতি বলেন, একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা বিচারপতিদের দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা আনুকূল্যের বিষয় নয়। বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। জনগণের অধিকার রক্ষায় বিচারক ও আইনজীবীদের দায়িত্ব সচেতন হবার আহ্বান জানান প্রধান বিচারপতি। রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক এবং আইনজীবী সমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিচারক একা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। বিচারের সকল পর্যায়ে আদালতে আইনজীবীদের সহায়তা প্রয়োজন। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। আর মামলা জট কমাতে আরও বিচারক নিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন, কিন্তু এই অবস্থানে পৌঁছানোর জন্য যে কঠিন সংগ্রাম করতে হয়েছিল তার স্মরণ না করলে ভবিষ্যৎ পথ চলায় ভ্রান্তি হতে পারে। মামলার সংখ্যা অনেক বেশি, কিন্তু জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় বিচারক স্বল্পতার কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, সুবিচার অন্তরায় হয়। সুপ্রিম কোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপস্থাপন করেন জাজেস কমিটির সদস্য বিচারপতি এম ইনায়েতুর রহিম। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্ব। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বেগজনকভাবে বেড়েছে ছেলে শিশু ধর্ষণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও আইনজীবীদের তথ্য বলছে, 3 বছরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার 834 ছেলে শিশু। এদের প্রায় সবাই কওমি মাদ্রাসার ছাত্র। আইনজীবীরা বলছেন, শিশুর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও ছেলে শিশু ধর্ষণের বিচার অনেক ক্ষেত্রেই প্রচলিত ফৌজদারি আইনে হচ্ছে। এদিকে এই অপরাধে মামলা নেয়ার ক্ষেত্রে অস্পষ্টতা দূর করে থানা পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। জসিম জুয়েলের রিপোর্ট। মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে, ওর সাথে প্রায় 10 থেকে 12 বার 3 মাস যাবত। মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছেলে শিশুটির মা তার সন্তানের সাথে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে। বলছে যে তুমি যদি তোমার আম্মুর কাছে বলো তাহলে তোমাকে গলা কাটার দিয়ে দিব। ধর্ষণের শিকার ছেলে শিশুটির জবানবন্দিতেও উঠে আসে শিক্ষকরূপী পাষণ্ডের পৈশাচিক কর্মকাণ্ডের বিবরণ। যখন খারাপ কাজ করার জন্য ইয়ে করতো, তখন আমি যখন না যাইতাম আমাকে মারতো। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের তথ্য অনুযায়ী 3 বছরে দেশের বিভিন্ন স্থানে 834 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে 2018 সালে 212 জন, 2019 সালে 295 জন আর চলতি বছরে এ পর্যন্ত 327 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এদের বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র। থানা ও আদালতে দায়ের হওয়া মামলার চেয়ে ছেলে শিশু ধর্ষণের ঘটনা আরও বেশি। ধর্ষণের জন্য সবসময় যারা ধর্ষণ করে তারা বেছে নেয় এতিম শিশুদের। সংবাদ যেগুলো আসে সেখানে ওই মামলাটা করেছে এই ছাত্রের বাবা কিংবা মা,
কখনো দেখবেন না নানা, ফুপু, খালা এরা মামলা করেছে। বৃহৎ একটি কওমি কমিউনিটি এদের বিরুদ্ধে ওই মামা, খালা, আপন বাবা মাই যেতে চায় না। চলতি বছর দেশের 32টি জেলায় ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, নোয়াখালী, রাজশাহী ও জয়পুরহাটে সবচেয়ে বেশি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। আইনজীবী বলছেন, এখনো সামাজিকভাবে ধর্ষণ ও বলাৎকারের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে, তবে আইনগতভাবে ছেলে শিশুদের ক্ষেত্রেও তা ধর্ষণ হিসাবে গণ্য। বলাৎকারের বিষয়টা আমরা আসলে অনেক সময় অনেক লাইটলি দেখে ফেলে আমাদের সোসাইটিতে, এবং ধরে নেওয়া হয় যেহেতু ধর্ষণ এবং বলাৎকার এক নয়, তাই এই দুটো শাস্তিও এক হবে না, এবং এর শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা, অর্থাৎ ছেলে শিশুরা সবচেয়ে বেশি বলাৎকারের শিকার হয়। ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে কোন আইনে বিচার হবে আর সাজাই বা কি, তা নিয়েও কথা বলেন এই আইনজীবী। নারী শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ল হিসেবে 2000 সালে ইন্ট্রোডিউসড হয়েছে। 2 ধারা অনুযায়ী শিশু ডেফিনিশনে কিন্তু ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। শিশু আইন 2013 দেখি, সেখানেও কিন্তু শিশু ডেফিনিশনে ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। অর্থাৎ কোনো ছেলে শিশু যদি বলাৎকারের শিকার হন, সেক্ষেত্রে মামলা রুজু হবে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা অনুযায়ী। ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে কোন আইনে মামলা নিতে হবে সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় নির্দেশনা দেয়া আছে বলে জানান আইনজীবী ইসরাত হাসান। ইতিমধ্যে এই বিষয় নিয়ে হাইকোর্টের রুলিংস হয়েছে, এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি প্রতিটি থানায় চিঠি পাঠিয়েছেন যে যদি কোনো ছেলে শিশু ধর্ষণের শিকার হন বা বলাৎকারের শিকার হন, যাই বলেন, সেখানে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের যেই শাস্তি সেই ধারাই মামলা রুজু করা হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের বেশিরভাগই কর্মস্থলে ফিরে গেছেন, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বলে উল্লেখ করেন তিনি। আটকে পড়াদের কর্মস্থলে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের আরও একটি রিপোর্ট। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিবাদ্য মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশে যান। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল কর্মসূচি পালিত হবে 6 জানুয়ারি। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী করোনাকালে তাদের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এতে বলা হয়, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে নিয়ে 14টি আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। বাংলাদেশ মিশনের মাধ্যমে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে বিশেষ বরাদ্দ দেয়া, বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তহবিলের মাধ্যমে দেশে ফেরত আনা, লকডাউনের সময় বিদেশ থেকে আসা 6000 কর্মীকে জনপ্রতি 5000 টাকা তাৎক্ষণিক দেয়া সহ বেশ কিছু সুযোগ সুবিধা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের প্রভাবে বিভিন্ন দেশের অর্থনৈতিক মন্দার কারণে বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পেয়েছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মীদের আবারও ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। যারা আটকে আছে ওই একই কথা, কূটনৈতিক প্রসেসে এটা কিন্তু গেছে। এখানকার অ্যাম্বাসেডাররা যারা এখানে আছেন তাদের সাথে ফরেন মিনিস্টার আর আমি 2 জন মিলে ওদের সাথে মিটিংও করেছি। ওনারাও বলেছেন ওদেরকে ভিসা দিয়ে দিবে। করোনাকালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের সহযোগিতা না করতে পারলে এই ধারাবাহিকতা ধরে রাখা যাবে না। বর্তমানে যে রেমিটেন্স যে অবস্থা আছে, গত বছর এই একই সময় আপনার নভেম্বর পর্যন্ত, এই বছর আমরা কিন্তু $3 বিলিয়ন কিন্তু এগিয়ে আছি। আগামী 2 মাসে জর্ডানে 12,000 কর্মী যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ত্রিদেশীয় সড়ক যোগাযোগ বাংলাদেশের অন্তর্ভুক্তি ভালো উদ্যোগ। এতে লাভবান হবে দেশ। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক নিয়ে এমন মত বিশেষজ্ঞদের। তবে রোহিঙ্গা সংকট, সীমান্ত হত্যা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীগুলোর মতো বড় ইস্যু সমাধানে ভারতকে আশ্বাসের বদলে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। করোনার সংকট মোকাবেলা করছে বর্তমান বিশ্ব। এমন আর্ত সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত।
দুই দেশের ভার্চুয়াল শীর্ষ বৈঠকেও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষয়িক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। স্বাক্ষরিত হয় 7 সমঝোতা ও চুক্তি। There has been good cooperation between India and Bangladesh. ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড, মায়ানমার ও ভারতের সড়ক নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন তারা। উন্নয়ন যেহেতু হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে চাইব যত বেশি কানেক্টিভিটি হোক তত বেশি বাংলাদেশে লাভ হবে, কিন্তু কোনো সময় যেন চিন্তা না করা হয় যে এটাই একমাত্র চ্যানেল হতে হবে, অন্য চ্যানেল আমি অ্যালাউ করব না। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর সীমানা নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধ কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস ছাড়া বড় কোনো অগ্রগতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আরো মুখ্যভাবে সুন্দরভাবে যদি বলতেন যে আমি চেষ্টা করি, এখন বলেছেন আমি চেষ্টা করছি, আবার চেষ্টা করব। উনি এসছেন প্রধানমন্ত্রী হয়ে, তার আগে তো মনমোহন সিং অলরেডি বলেছিল যে আমরা সচেষ্ট হব যাতে করে তাড়াতাড়ি করে এটা এগ্রিমেন্টটা সাইন করতে পারি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন ভোটাভুটি হয় তখন আমরা এখন পর্যন্ত দেখছি যে ভারত সে বিরত থাকছেন, সে অ্যাবসেন্ট থাকছেন, সে হয়তো ফরে সাপোর্ট হতে দিচ্ছেন না, পজিটিভ হয়তো ভোট দিচ্ছেন না, কিন্তু তিনি কিন্তু নেগেটিভ ভোট দিচ্ছেন না। প্যান্ডামিক পরিস্থিতিতে টিকা যেন রাজনীতির বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের। ভ্যাকসিনকে সামনে রেখে একটা রাজনীতি, একটা ডিপ্লোমেসি, অনেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি বলছে, সেই ধরনের কথাবার্তা হচ্ছে। এখান থেকে যেন ভারত এবং বাংলাদেশ যেন বিরত থাকে। দ্বিপাক্ষিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করা গেলেই উপ আঞ্চলিক ইস্যুগুলোর দ্রুত সমাধান মিলবে বলে মনে করেন এই বিশ্লেষকরা। পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বাড়ল আরো 2 টাকা, মাছের দর ক্রেতার নাগালে। করোনায় আরো 25 জনের মৃত্যু, এ পর্যন্ত আক্রান্ত 5 লাখেরও কাছাকাছি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আরেক দফা বাড়ল চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাল কেজিতে গড়ে বেড়েছে 2 টাকা। পায়জাম 47, নাজির শাইল বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা দরে। কমেছে প্রায় সব রকম মাছের দাম। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম সবজি। মফিউর রহমানের রিপোর্ট। চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা কোনোভাবেই থামছে না। নাজির শাইল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। মিনিকেট 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকা দরে। আটাশ প্রতি কেজি 50 আর পাইজম বিক্রি হচ্ছে 47 টাকা দরে। চালের দাম বাড়ার জন্য মিলার সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। চালের দামটা অনেক বাড়তি, মিলার আলাদা যে ধানের দাম বেশি। প্রতি কেজি চালেই প্রায় 2 টাকা করে বেশি। কোয়ালিটি ভেদে যেমন মিনিকেটও মোটামুটি যে 60, যেটা আমরা 58-60 টাকা বিক্রি করছি সেটা এখন 62 টাকা মিনিমাম বেচতে হবে আমাদের। তার পাশাপাশি হলো 28 চাল, যেটা 28 টাকা একই অবস্থা, প্রায় 1-2 টাকা বেশি, যেটা 48 টাকা ছিল সেটা 50 টাকা। গেল সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল। এছাড়া চিনি, ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ডাল ওই গেছে সপ্তাহ যায়, এই সপ্তাহ তাই। চিনি ওই আগের রেডি আছে। লিটার বেশিলে আমরা সয়াবিন একটা মোটা 100 টাকা, আর সুপার বেশি 90 টাকা। বাজারে মাছের সরবরাহ বেড়েছে। পাওয়া যাচ্ছে মলা, ঢেলা, পুঁটি, ফলি, পাবদা, পাইসা, বেলে, আর শিং, মাগুর, শোল, টাকি, রূপচাঁদা, ইলিশ সহ অন্যান্য সব মাছ। দাম ক্রেতার নাগালে। বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম। শিং মাছ ভালো, যেটা নদীর মানে দেশি যেটা, এটা হলো 500 টাকা কেজি বড়টা। সৌটা আছে 300 টাকা কেজি। শোল মাছ আছে 500 টাকা কেজি। টাকি মাছ আছে 250 টাকা কেজি। আর মাগুর মাছ আছে 450-500 টাকা কেজি। খালবিলের মাছ ধরা পড়ছে বেশি, যার ধরনের দাম কম। কমেছে বেশিরভাগ সবজির দাম। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, শালগম, পেঁয়াজ পাতা। বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও চড়া মটরশুঁটি, টমেটোর দাম। সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা। আর সিম আরো আমদানি হইতাছে, আরো কম বেশ সামনে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা সংক্রমণের 286তম দিনে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 18 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,217। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 159টি ল্যাবে 14,336টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,98,293। নতুন 2,024 জন সহ সুস্থ হয়েছে 4,33,614। 24 ঘন্টায় শনাক্তের হার 9.19%। করোনায় সুস্থতার হার 87.02% ও মৃত্যু হার 1.45%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 30 লাখেরও বেশি। এবার ফিরে দেখা 2020। মহামারীর বছর। ছোট্ট ভাইরাসটির কাছে নাস্তানাবুদ গোটা বিশ্ব। ভাইরাসটির সাথে বছর জুড়ে লড়তে হয়েছে বাংলাদেশকে। করোনা যুদ্ধের শুরুতেই বেরিয়ে আসে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র। মাস্ক কেলেঙ্কারি, পরীক্ষা নিয়ে জালিয়াতির বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। ধীরে ধীরে সবকিছু গুছিয়ে এনে বিশ্বের অন্য দেশের তুলনায় দক্ষতার সাথে করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। 2019 সালের ডিসেম্বরে উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। 2020-এর 11 মার্চ করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Thousands more are fighting for their lives in hospitals. দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। ইতালি ফেরত 2 জন সহ 3 জনের দেহে করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তথ্য ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর IEDCR। সেই থেকে শুরু করোনা সংক্রমণের অধ্যায়। শনাক্ত হওয়ার 10 দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। তারা দুজন ইতালি থেকে এসেছেন, নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। একেবারে শুরুতেই স্বাস্থ্য খাতের বেহাল চিত্র সামনে আসে। হাসপাতালগুলোতে অন্য রোগী সেবা বঞ্চিত হয়। পরে অবশ্য কোভিড নন কোভিড ভাগ করে সেবা নিশ্চিত করা হয়। একটি ল্যাব থেকে যাত্রা শুরু। এরপর প্রায় সব জেলায় স্থাপন করা হয় PCR ল্যাব। বাড়তে থাকে পরীক্ষার সংখ্যা। শুরুর দিকেই সামনে আসে N95 মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর মান ও কেনাকাটা নিয়ে অনিয়ম দুর্নীতির নানা চিত্র। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে আক্রান্ত হন সামনের সারির যোদ্ধারা। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট, রিজেন্ট ও জেকিজির প্রতারণা কলঙ্কিত করে দেশকে। জেলে যেতে হয় রিজেন্টের শাহেদ ও জেকিজির সাবরিনাকে। স্বাস্থ্যের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। সময়ের ব্যবধানে পরিস্থিতি সামাল দেয় সরকার। যদি সংক্রমণ আরও বাড়তে থাকে তাহলে আমরা ডাক্তার নার্সরা আমরা সামাল দিতে পারবো, এবং প্রশাসনও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, তারও কিন্তু আগের চেয়ে অনেক কিছু কাজের উন্নতি কিন্তু অনেকটা ঘটছে, এটা সত্য। তারপরে হয়তো কমপ্লেইন আছে, এগুলো আমি মনে করি কাটাতে পারবে। জনগণকে মনে রাখতে হবে তার নিজস্ব সুরক্ষা নিরাপত্তা নিজের কাছেই। আমি যদি আমার ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তার ব্যাপারে সচেতন না হই তাহলে সরকার কিন্তু একা পারবে না। আশা জাগাচ্ছে ভ্যাকসিন। বছর শেষে আলোর মুখ দেখেছে কয়েকটি ভ্যাকসিন। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্যোগও আশা জাগাচ্ছে। সুরক্ষা দিবে, প্রোটেকটিভশন ভালো হবে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন হয়, এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয়। 3টে জিনিস কিন্তু খুবই জরুরি। এরপরও খেয়াল রাখতে হবে টিকার কিন্তু সংরক্ষণ, পরিবহন এগুলো কিন্তু জরুরি। করোনা ভাইরাসকে সাথে নিয়ে অনেক দিনই হয়তো চলতে হবে। অন্য 8 সব ভাইরাসের মতোই করোনাকেও জয় করবে মানুষ। শিকার পাওয়ার পরেও কিন্তু এই ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হয়। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
নিরাপদ আশ্রয় ও কর্মসংস্থানের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হন লাখ লাখ মানুষ। বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, সন্ত্রাস ও যুদ্ধ বিগ্রহের কারণে হুমকির মুখে পড়েছে নিরাপদ অভিবাসন। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স প্রবাহ বাড়াতে সাধারণ অভিবাসনের বদলে দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্ব দেওয়া জরুরি। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আদিত্য মামুনের রিপোর্ট। অভিবাসীদের অধিকার সুরক্ষায় 2000 সাল থেকে প্রতি বছর 18 ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব অভিবাসী দিবস। অভিবাসী শ্রমিক ও দেশে রেখে আসা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে 1997 সাল থেকে এশীয় দেশগুলোতে এ নিয়ে প্রচারণা শুরু হয়। বর্তমানে তা অভিবাসী, আশ্রয়প্রার্থী আর শরণার্থীদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য পালন করা হয় এই দিবস। আর্থিক সচ্ছলতার সন্ধানে কিংবা রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বব্যাপী বাড়ছে অভিবাসীর সংখ্যা। দাঙ্গা কিংবা জোরপূর্বক বিতাড়নেও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ আশ্রয় দিয়েছে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে। চলতি বছর বাংলাদেশে অভিবাসী বেড়েছে আগের বছরের তুলনায় 40%-ও বেশি। সন্ত্রাসী কর্মকাণ্ড, ইউরোপ আমেরিকার নীতির পরিবর্তন আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নাজুক নিরাপদ অভিবাসন। তাই সুষ্ঠু নীতির বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। নিপীড়নের ব্যাপারগুলো ঘটে তখন দেখা যায় যে তাদেরকে সেখান থেকে চলে যেতে হচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আসতে হয়েছে। আবার আমরা দেখছি যে সিরিয়ান শরণার্থী তারা ইউরোপ সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় খুঁজছেন। শুধু অভিবাসী নয়, শরণার্থীদেরকেও আমরা বিবেচনায় আনতে পারি বা আনতে হবে। দেশের সুনাম রক্ষার্থে পেশাদারিত্ব ধরে রেখে কর্মী প্রেরণ ও শ্রমিকদের জন্য বিশেষ সেল গঠনের উপর জোর দেন এই অভিবাসন বিশেষজ্ঞ। যেসব দেশে আমাদের অভিবাসীরা কাজ করেন বা বিশ্বের অভিবাসীরা রয়েছেন, সেখানে যখন অর্থনৈতিক মন্দার প্রভাব দেখা দেবে এবং সেটা অবশ্যম্ভাবী, তখন দেখা যাবে যে সেখানে স্থানীয়রাই ঠিকমতো কাজ পাচ্ছেন না এবং তখন অভিবাসীদের ক্ষেত্রেই প্রথম খড়গটি নেমে আসতে পারে। পাশাপাশি নতুন শ্রমবাজার খুঁজে শতভাগ দক্ষ কর্মী পাঠানোরও তাগিদ তার। বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদেরকে কিছুটা জোর করেই ফেরত পাঠিয়ে দিতে চেষ্টা করেছে। সীমান্তে বেড়াজাল সত্ত্বেও পৃথিবী মানুষের অখণ্ড আবাসভূমি। অভিবাসন এক বৈশ্বিক বাস্তবতা। এই বাস্তবতায় নিরাপদ অভিবাসনের তাগিদ বিশেষজ্ঞদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকবে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা প্রয়োগ শুরু। চীন ভারতের ভ্যাকসিন কার্যক্রম জানুয়ারিতে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল। গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। এরই মধ্যে এবছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এবারে আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। করোনায় বেড়েছে মশার দাপট, কমছে না ডেঙ্গু রোগী। উভয় রোগের প্রাথমিক লক্ষণ জ্বর হওয়ায় ওষুধ নির্ধারণে উৎকণ্ঠায় নগরবাসী। আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। একদিকে করোনার আগ্রাসন, আরেকদিকে মশার বংশবিস্তার। এক তো করোনা আমাদেরকে ঘায়েল করছে, এর মধ্যে আবার যদি ডেঙ্গু চিকুনগুনিয়াতে আমরা আরো ঘায়েল হয়ে যাই, তখন তো আমাদের কোনো নিস্তার থাকবে না। ওষুধ তো পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, স্প্রে যতটুকু প্রয়োজন ততটুকু মারা হচ্ছে না। ডেঙ্গু কিংবা করোনা, দুটি রোগের প্রাথমিক লক্ষণ প্রায় একই রকম। তাই কখন কোনটা কার উপর চেপে বসে তা নিয়ে উৎকণ্ঠায় রাজধানীবাসী। আর সিটি কর্পোরেশন যে ফাঁকি দিতেছে, হাজার হাজার কোটি টাকা খাইতেছে, কিন্তু কোনো কাজ করতেছে না। বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষেত্রে ওষুধ ব্যবহারে সচেতন না হলে পরিস্থিতি মারাত্মক হবার সম্ভাবনা থাকে।
আমরা ভুল করে ডেঙ্গু রোগীকে কোভিড মনে করতে পারি, কোভিডকে হয়তো ডেঙ্গু মনে করতে পারি। প্রাথমিকভাবে লক্ষণ দেখে যদি আমরা চেষ্টা করি রোগীদেরকে আলাদা করার, আমরা যারা চিকিৎসা সেবায় জড়িত আমাদের কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে জ্বরের রোগী আসলে আমরা যেমন শুধুমাত্র কোভিড বা ডেঙ্গু মনে না করে দুটো রোগী এক্সক্লুড করি। জনগণ বলছে ট্যাক্সের পাশাপাশি কয়েল আর স্প্রে কিনতে অতিরিক্ত টাকা যাচ্ছে তাদের। ট্যাক্স দিচ্ছি, স্প্রে কিনছি, ওডোমস লাগাচ্ছি, তারপরে তো কোনো সলিউশন আসছে না। মশা নিধনে গুরুত্ব দিলে করোনা মহামারীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হতো না নগরবাসীর। একজন দায়িত্বশীল থাকতে হবে যে তুই কেরাসিন দিচ্ছিস নাকি ধোঁয়া দিতেছস। তার পকেট গরম করার জন্য সে ধোঁয়া দিয়ে যায়, এখন ধোঁয়া তার মশা মরে না। রাত্রে হলে মশারি না টাঙাইতে পারি, দেখেন আমার চেহারাটা পুরো সাইনবোর্ড বানিয়ে রাখছে। করোনায় 1 বছর বয়স হয়েছে, এখনই তারা সেগুলোর ব্যাপারে আমরা নানা রকমের ওষুধ প্রয়োগ করি, কিন্তু ডেঙ্গু 1 বছরে হয় নাই। ডেঙ্গু গত 20 বছর 50 বছর ধরে আছে। এখন আবার কনফিউশন হয় এটা করোনা হইল না ডেঙ্গু হইল। তো ডেঙ্গুর ব্যাপারে, মশা নিধনের ব্যাপারে সারা দুনিয়া এটাকে কন্ট্রোলে রেখেছে, আমাদের কেন হচ্ছে না? শুধু যে বস্তি কিংবা আবাসিক এলাকা তা কিন্তু নয়, ঢাকা শহরের প্রত্যেকটি বাণিজ্যিক কিংবা আবাসিক ভবনে বসবাসকারী প্রতিটি মানুষই মশার দাপটে অতিষ্ঠ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। এক ডজনেরও বেশি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 20শে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের আগেই বিষয়টি নিষ্পত্তি করতে চান ট্রাম্প। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় আরও 80টি চীনের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার অপেক্ষায় আছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনমিন জানান, বিষয়টি সত্য হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন আচরণের নিন্দা জানান তিনি। শেষ হলো করোনাকালে কোচদের মাঠে ফেরানোর ব্যাডমিন্টন কোচেস অ্যাডপশন প্রোগ্রাম। এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশনের অর্থায়নে দেশের 13টি জেলায় 10 দিনের এই কর্মসূচি হয়েছে। ঢাকায় 27 নবীন শাটলারকে প্রশিক্ষণ দিয়েছেন ওহিদুজ্জামান রাজু। সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে শাটলারদের সনদ তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। এ সময় ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুষ্টিয়ায় এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, মৌলবাদকে মদদ দিচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়, বললেন রাষ্ট্রপতি। মামলা জট কমাতে উদ্যোগী হওয়ার আহ্বান। 3 বছরে ধর্ষণের শিকার 834 ছেলে শিশু, বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র। করোনায় আটকে পড়া অধিকাংশ প্রবাসী কর্মী ফিরে গেছেন, 5 মাসের রেকর্ড রেমিটেন্স। টি20 ফাইনালে চট্টগ্রামকে 156 রানের টার্গেট খুলনার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।